প্রথম আলোর বিশেষ আয়োজন ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার নেত্রী এবং অনেকগুলি খুবই মূল্যবান গ্রন্থের লেখক এবং বাংলাদেশের তাঁতি তাঁতশিল্প ইত্যাদি নিয়েও যার কাজ আছে, বেশ বৈচিত্র্যময় যার কাজের এলাকা, আমাদের সবার শ্রদ্ধেয় হামিদা হোসেনের কাছে। ডক্টর হামিদা হোসেন আপা, আপনাকে প্রথম আলোর এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমরা শৈশব থেকেই শুরু করি। তো আমি যা দেখলাম 1936 সালের 28শে ডিসেম্বর হায়দ্রাবাদে আপনার জন্ম। এই হায়দ্রাবাদ, এটা কি পাকিস্তানের মধ্যে পড়েছে? হায়দ্রাবাদ সিন্ধ হচ্ছে পাকিস্তান, হায়দ্রাবাদ দক্ষিণ হচ্ছে ভারতে। তো আমার জন্ম হলো হায়দ্রাবাদ সিন্ধে। আমার নানা নানি ওখানে থাকতেন, তখন দাদা দাদি ওখানে ছিলেন। এটা হচ্ছে ব্রিটিশ ভারতে, তখন তো ব্রিটিশ ভারতে, জি। অখণ্ড সবকিছু জি, জি, ছিল। জি। তারপরে আপনার আব্বার নাম কি? আব্বা কি করতেন? আমার আব্বার নাম ছিলেন আবদুল্লাহ শফি মোহাম্মদ আবদুল্লাহ আখুন। আখুন নাম এসছেন ফার্সি শব্দ আখানদান থেকে, কারণ ওদের অনেক ভাই বোনরা কোরআন শরীফ শেখাতো আচ্ছা। পাশের ছেলে মেয়েদেরকে। কিন্তু উনি নিজের জাজ ছিলেন। উনি ব্রিটিশ আমলের জাজ পাস করলেন, পরীক্ষা দিয়েছেন, ওখান থেকে আবার জাজ হলেন। কিন্তু সিন্ধে ছোট ছোট শহরের জাজির চাকরি পেয়েছেন। উনি বোধহয় লজ্জিত ছিলেন, খুব ভয় পাত ওনাকে কোথায় বাইরে যাওয়ার জন্য। তো এক সময় ওনার একটা অফার আসলো বম্বে যাওয়ার জন্য, কিন্তু উনি ট্রেন পর্যন্ত গেলেন, তারপর বললেন না না, আমি এত দূরে যাব না, এখানেই থাকবো। তো ওখানে সাক্ষর শহরে চাকরি পেয়ে জাজ হিসাবে কাজ করলেন। আর আপনার আম্মা? আমার আম্মা ছিলেন, ওনার মা আর আর আমার নানা আর নানি দুইজনই আসলে হিন্দু ছিলেন। একজন ছিল, একটা পরিবার ছিল কৃপলানি পরিবার থেকে, আর একটা পরিবার ছিল আডবাণী পরিবার, বিখ্যাত কংগ্রেস নেতারা ছিল। তো ওদের সাথে ছিল। তারপর ওরা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে ওদেরকে হিন্দু আত্মীয় স্বজনরা বের করে দিল ওখান থেকে। তো যখন ওই জমিন টমিন দখল করে ওদেরকে বের করে দিল, তো ওরা বললো তো আমরা তাহলে এখানে থাকতে পারবো না, আমরা যাই কোথায়। তো আমাদের নানার কাছে কোথায় থেকে কিছু টাকা জোগাড় করে উনি চলে গেলেন সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়া থেকে আমার নানিকে ডাকলেন, ওরা সবাই চলে গেল। কিছুদিন সৌদি আরেবিয়া থেকে ছিল, তারপরে ওখান থেকে গেল টার্কিতে কিছু বসবাস করে তারপরে পাকিস্তানে এসছে। তখন তো সিন্ধ হয়ে গেছে। তারপর আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলি কোথায় হলো? আমরা যেখানে যেতাম, আমার বাবা যখন পোস্টিং থাকতো সেখানেই পড়তাম। উনি তো ছোটো ছোটো শহরে যাচ্ছিলেন। তারপরে এক সময় আমরা হায়দ্রাবাদে ছিলাম। তো তারপরে হায়দ্রাবাদ থেকে করাচি আসলাম। দুই জায়গায় মিশনারি স্কুল ছিল, কনভেন্ট, ওখানে পড়াশোনা করেছিলাম। সেন্ট মেরিজ কনভেন্ট ছিল হায়দ্রাবাদে, আর করাচিতে ছিল সেন্ট জোসেফস কনভেন্ট। তো ওখানে আমি দখল হলাম। তারপরে আপনি এই যে বস্টনের কাছে ওয়েলসলি কলেজে গেলেন। ওয়েলেসলি কলেজ, এটা লম্বা ইতিহাস আছে। প্রথম তো আমি যখন কলেজে ছিলাম, হায়দ্রাবাদ সেন্দের কলেজে, তখন আমার প্রফেসর নাম ছিল ডক্টর ডুয়ার্ট। উনি হঠাৎ করে এসে বললেন আমাকে যে তুমি একটা কম্পিটিশন হচ্ছে, একটা এসে লিখতে হয়। এসে কী বলে বাংলায়? রচনা লেখো। রচনায়। তো আমি গেলাম, আমার সাথে আর দুইজন ছাত্র ছিল। একজন ছিল আমার ভাই, আমার চেয়ে 2 বছর বড়, আর একজন ছিল কলেজের ছাত্র। তো আমাদের তিনজনকে বললো এসে লিখতে। আমি লিখলাম দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট, কী ধরনের পৃথিবী চাচ্ছি আমি। তো এটা লেখার পরে ভুলে গেছিলাম কেন বা লিখতে হয়, কী করতে হয়, কেউ আমাকে কিছু বলেনি। হঠাৎ করে একটা ইনভিটেশন আসলো আমার নামে, যে আমাকে আমেরিকায় ডেকেছে, নিমন্ত্রণ দিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে যেতে হবে। ওখানে 3 মাস থাকতে হবে। 3 মাসে বিভিন্ন পরিবারদের সাথে থাকতে হয়, ওদের সাথে স্কুল ট্যুর যেতে হয়। তো ওখানে আমি চলে গেলাম। আমার মা অবশ্য বলেছিল না, এত দূরে যাও না, নারীরা বাইরে গেলে নষ্ট হয়ে যায়।
Anyway, আমি গেলাম ওখান থেকে 3 মাস থাকলাম। তারপর 3 মাস পরে আবার বাংলাদেশে আসলাম, তখন পাকিস্তান। পাকিস্তান, হ্যাঁ। তখন কিন্তু আমার যে সুপারভাইজার ছিল হেরাল্ড ট্রিবিউন ফোরামের সুপারভাইজার, ওনার নাম ছিল হেলেন হাইট ওয়ালার। উনি আমাকে খুব পছন্দ করলেন। উনি বললেন যে দেখো তুমি তো ভালো লেখালেখি করো, আর আগেও একটা প্রাইজ পেয়েছো, এবারও প্রাইজের জন্য এখানে এসছো, এখন তুমি চেষ্টা করো একটা স্কলারশিপ পেলে তুমি আবার এখানে পড়াশোনা করতে পারো। তো আমি তাই করলাম। কয়েক জায়গায় কয়েকটা ইউনিভার্সিটিতে লিখলাম, র্যাডক্লিফ, বার্নার্ড, আর দু একটা আমেরিকান নাম যেটা আমি চিনি, বেশি তো চিনতাম না। তো তখন ওয়েলেসলি থেকে ফুল স্কলারশিপ পেয়েছি। তো তখন ওখানে গেলাম। 1 বছর যেহেতু আমি পড়াশোনা করেছিলাম হায়দ্রাবাদে, তো ওটা ক্রেডিট আমাকে দিয়েছে। আমাকে 3 বছর ওখানে ওয়েলেসলিতে থাকতে হলো। ওখান থেকে আমি ইতিহাস আর ইংলিশ লিটারেচারের উপরে করলাম। তাহলে আপনি ঢাকায় এলেন প্রথম কবে? ঢাকায় আসলাম ফেরার পরে, 47-এর পরে? হ্যাঁ 47-এর পরে, 63 সালে। 63 তখন আমার বোন থাকতেন এখানে। আপনারা কয় ভাই বোন? আমার আর 5 জন আছে, তিনজন তিনজন ভাই আর 2জন বোন। তো আমার বোন এখানে থাকতেন, ওনার স্বামী ছিল বাঙালি, কিন্তু উনি এখানে নৌবাহিনীর কাজ করতেন। আচ্ছা আচ্ছা, কিছু ঠিক আমার মনে পড়ছে না, হয়তো ভুল করতে ঠিক পারি। আছে। আর তারপরে অক্সফোর্ডে গেলেন? 63-তে আমি থাকলাম ছুটিতে, 1 বছর ছুটিতে থাকলাম। এখানে কামালের সাথে দেখা হলো। আপনার বিয়ে হয়েছিল কত সালে? বিয়ে হলো 64-65-এ। আর অক্সফোর্ড থাকলেন কত সালে? অক্সফোর্ড গেলাম সেই সময় বোধ হয়, সেই সময়। 64-65 দিকে গেলাম। আপনি তারপরে পিএইচডিটা করলেন কত সালে? পিএইচডিকে তো কয়েক বছর লেগেছে। তো আমার শুরু করলাম অনেক আগে, যখন আমরা এমনি তো অনেক বাংলাদেশে ঘুরেছি, অনেক তথ্য বের করলাম। যখন আমি তো ফেলে আমাদের সাথে যেতাম, শিল্পাচার্য জালাউদ্দিন আমাকে সোনারগাঁও পর্যন্ত নিয়ে যেত। তারপরে যখন আমরা অক্সফোর্ডে আসলাম, আর তো কোনো কাজ ছিল না, ওটা তো এক্সাইলে ছিলাম কয়েক বছর। 75-এ আসলাম, আমার মনে হয় বঙ্গবন্ধু হত্যার পরে। তো তখন আমি ভাবলাম যে যেহেতু আমি এত তথ্য সংগ্রহ করেছি, দেখি এখানে কি পাওয়া যায়। তো ওখানে আমার সুপারভাইজার ছিলেন তপন রায় চৌধুরী, ওনার সাথে কনসাল্ট করলাম যে এখন কি করা যায়। তো সে বললো যে বেশি সময় নষ্ট না করে তুমি 2-একটা বই নাও, আমাদের লাইব্রেরিতে যাও, বই দেখো টেক্সটাইলের উপরে কী বই আছে। তো আগে জিজ্ঞেস করলেন তুমি কী ধরনের কাজ করেছো বাংলাদেশে। আমি বললাম এই ঘুরে ঘুরে দেখলাম কোন তাঁতের কাজ কোথায়, কোন তাঁতিরা কোথায় বসে এটাই। তো সে বললো তো তুমি যাও লাইব্রেরিতে দেখো, এটার উপরে 2-একজন বিখ্যাত লেখক আছে, তাদের কাজ আছে, তাদের বই দেখে তারপরে পুরানো বইগুলি, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডগুলি আছে, সেটা দেখতে শুরু করো, ওখানে কি লেখা আছে। তো সেভাবে খুঁজতে খুঁজতে আমি, যেহেতু আমরা তখন অক্সফোর্ডে থাকতাম এক্সাইলের সময়, কারণ ওখানে বঙ্গবন্ধু হত্যার পরে চলে গেলাম, তো আমি তারপরে লাইব্রেরিতে যেতাম ডেলি বইটা ছাপা দেখতে। ওখানে অনেক কিছু লেখা ছিল, আর আমি এটা কাজ শুরু ওইভাবে করলাম। কিছু কাজ তো আগে এখানে বাংলাদেশে করেছিলাম, মানে ওটা ফিল্ড রিসার্চ বলা যাবে। তারপরে কিছু বইয়ের কাজটা ওখানে অক্সফোর্ডে করলাম, লাইব্রেরিতে ছিল। অক্সফোর্ড থেকে আমি পুরো সকালে চলে যেতাম লন্ডন লাইব্রেরিতে দেখতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডগুলি। ওখানে অনেক পুরানো রেকর্ডগুলি ছিল, যেটার উপরে আমাকে সাহায্য করেছেন ডক্টর আনিসুজ্জামান। কারণ এই রেকর্ডগুলি আর কোনো জায়গায় পাবে না, এটা বাংলায় রেকর্ড লেখা ছিল। ওখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে গুমাস্তারা ছিল, তারা এটা ডাইরেক্টলি কোম্পানি ডাইরেক্টর সাথে লেখালেখি করতেন, তো আর কোথায় আমরা পাবো না। তো এটা আমি নিয়ে নোট করতাম। এটা নিয়ে শুরু হলো আমার পিএইচডির কাজ, থিসিস। তারপর শেষ হলো আই থিঙ্ক 81 কি 82 সালে। মিন টাইম সালমান আমি চিন্তা করতাম যে আমরা দেশে কী করব। তো এখানে আমার কথা ছিল যে আমরা কিছুটা তো আন্দোলনের সময় অনেকেই সাহায্য করেছি, কীভাবে নিজের মধ্যে
বিভেদ থাকলে কিভাবে সংগ্রহ করা যায়, কিভাবে পিসফুলি সেটেল করা যায়। তো এটা নিয়ে আমরা সালিশের কাজ করব। ওইভাবে শুরু হলো আইন সালিশ কেন্দ্র। আমরা সালমা সোবহানের সঙ্গে আপনার সালমা সোবহান ছিল, আমির ইসলাম ছিল, জাসিস সোবহান ছিলেন তখন, আর আবেদ ভাই ছিলেন, ব্র্যাকের আবেদ ভাই। তো আমাদের কথা ছিল যে আমরা শুধু কোর্টের কাজ করব না, আমরা সালিশের মাধ্যমে কাজ করব। এইভাবে শুরু হলো আইন ও সালিশ কেন্দ্র। ডক্টর কামাল হোসেনের সঙ্গে মিলে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে আর কি আপনি ফোরাম পত্রিকাটা সঙ্গে যুক্ত ছিলেন, এটা মনে আছে? জি হ্যাঁ, আমরা এখনই বের করছি একটা ফাইনাল, একটা ইউপিএলকে পাঠিয়েছি ফাইনাল এডিশন। পুরানো পেপারগুলি সিলেকশন করে সেটা তারা পাবলিশ করবে। ও পুরোনোগুলো আবার একটা সংকলন করা হচ্ছে, কালেকশন। এটা আমরা শুরু করলাম কারণ তখন আমরা দেখলাম যে একসাথে রহমান, কামাল আর আমি একসাথে সবসময় কাজ করতাম। তো তখন কি অন্য অন্য পত্রিকার জন্য লেখালেখি করতাম, কিন্তু ইংরেজি পত্রিকা খুব কম ছিল বাংলাদেশে ও পাকিস্তানে। তো আমরা ভাবলাম যে এটা ইংরেজি পত্রিকা করা উচিত, তো সেভাবে এটা শুরু হলো। তো ঠিক 69-এর প্রথম ইস্যু বের হলো 69 নভেম্বর মাসে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্র গড়ার পেছনে অনেক অনেক ফ্যাক্টর, তো কিন্তু ফোরামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা ছিল খুবই আমাদের লাস্ট শেষ এডিটোরিয়াল ছিল, ওটার টাইটেল ছিল অপশনস ফর এ সেন ম্যান। এটা আমরা লিখেছিলাম ইয়াহিয়া খানের জন্য। যখন উনি আক্রমণ শুরু করলেন মার্চ মাসে, তখন আমাদের অপশন ফর এ সেন ম্যান ছিল যে অন্য পথ আছে, শুধু একটা পথ না। সেটা উনি মানলেন না। তারপর ডক্টর কামাল হোসেনকে তো ধরে নিয়ে গেল মার্চে। হ্যাঁ, তারপর ওনাকে পাকিস্তানের জেলে টেলে রাখলো, আবার বঙ্গবন্ধুকেও ধরে নিয়ে গেলে পাকিস্তানের অন্য জেলে রাখলো। সেসব আমরা ইতিহাসের মধ্যে জানি। আপনি কিছুদিন ঢাকা থেকে তারপর করাচিতে 2 মেয়েকে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, কারণ এখানে থাকাটা নিরাপদ মনে করিনি, কারণ ওরা বাড়িতে আসতো খুঁজতে আর নিয়ে যেতে চাচ্ছ অনেক সময়। তারপরে 1971 সালে 16 ডিসেম্বর এখানে সারেন্ডার হলো, পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করলো। পরে জানুয়ারিতে আমাদের এখানে বঙ্গবন্ধু ফিরে আসলেন 10ই জানুয়ারি, কিন্তু তার আগে হয়তো 7-8 জানুয়ারির দিকে তাকে প্লেনে তোলা হলো। ওই সময় তো একই প্লেনে আপনিও ছিলেন। একই প্লেনে ছিলাম। আমি বলি, আমি যখন এখান থেকে করাচিতে যাই তখন ওরা আমার পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছিল যে এটা তোমাদের লাগবে না, আমরা রাখি। ও ইন্টেলিজেন্সের লোক ছিল। তো যখন আমরা আবার তখন আমি ওখানে থেকে গেলাম করাচিতে কিছু মাস, 2-1 মাস ছিল বোধহয়। তারপরে যখন এদেরকে নিয়ে আসতে হয় তখন তারা আমাকে তুললো করাচি থেকে। আমাকে জিজ্ঞেস করলো যে পাসপোর্ট কোথায়। স্যার, পাসপোর্ট তো আপনারা নিয়ে গেছেন, আমার কাছে আর কোনো কাগজপত্র নেই। তো ওরা নতুন করে আবার পাসপোর্ট করেছে আমাকে জন্য, আমার মেয়েদের জন্য। ইন দ্য মিন টাইম অফকোর্স আমার বড় মেয়ে তো বাংলা জানতো ভালো করে, কারণ আমরা বাসায় তখন ওর সাথে বাংলায় বলতাম, কিন্তু ছোটো মেয়ে অনেক কিছু ঢাকায় শিখে এসছে। তো ওখান থেকে স্লোগানগুলি ওর মনে ছিল যে ভুট্টোর মুখে লাথি মারো, ইয়াহিয়া খানের মুখে লাথি মারো, ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীন করো। হ্যাঁ, তো আমাকে খুব সতর্ক করতে হলো যে তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। এনিওয়ে তারা আমাকে পাসপোর্ট তৈরি করে দিল, আর পরে বলল যে আমাদের সাথে যাও। তো আমি বললাম কোথায় যাবো, সেটা কিছু বলতে পারবো না, কিন্তু তোমার জন্য ভালো হবে। তো ভয় ভয় ছিল, আর কি করবো, আর তো কোনো বন্দি আপনার ছিল না। সঙ্গে ডক্টর কামালের এত বছর পরে দেখা হলো কি এয়ারপোর্টে, না, নাকি আমার তার আগে দেখা একটা হলো জেলের। জেলে? না, জেলে হলো কি, কোথায় হলো? ওনাদেরকে বোধহয় একটা রেস্ট হাউস, গেস্ট হাউসেও রাখতে পারে বের করে নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে গেছিলো সেহারা রেস্ট হাউসে। ওটা মারির দিকে ছিল, নাথিয়া গেলি মারির দিকে ছিল। তো আমাকে বলা হলো যে কেউ ভয় করো না, তোমার জন্য ভালোই হবে। তো আমাকে যখন প্লেনে বসালো, প্লেন নিয়ে গেল পিন্ডিতে, রাওয়ালপিন্ডিতে আমি বসে আছি, দেখি নিচে থেকে দেখি যে চলে আসছে বঙ্গবন্ধু, আগে ভুট্টো, তারপরে বঙ্গবন্ধু, তারপরে কামাল, ওরা সবাই আসলো। তো সারা ওদেরকে দেখার পরে পরে বলছে যে আব্বা আর ইলেকশন করবে না।
তো এখানে শেষ, ওখান থেকে আমরা চলে আসলাম ঢাকায়। প্রথমে তো লন্ডন নিল, প্রথম লন্ডন গেল, হ্যাঁ। লন্ডন থেকে হ্যাঁ, দিল্লি হয়ে হ্যাঁ, ঢাকায়। হ্যাঁ। 1971 সালের পরে আপনি তো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। একটা হচ্ছে বই আছে আপনার 1971 সালে আমাদের নারীদের, যে নির্যাতিত নারীদের উপরে, আপনার মনে আছে যে একটা বই এটা আছে? আমার একা কাজ নেই, একার কাজ না, না, এটা একটা অনেকেই আমরা ছিলাম। মেঘনা ছিল, সরিয়া বেগম ছিল, আর কয়েকজন ছিল। আমরা বললাম যে আমরা অনেক কথা শুনি, আর ওখানে আমি কাজ করেছি নারী মহিলা পরিষদের সাথে, মহিলা সমিতিতে, যে কীভাবে মেয়েদেরকে হত্যা করা হলো, কীভাবে ওদেরকে হসপিটালে আমরা নিয়ে যেতাম, আবার দেখাশোনা করতাম। এসকেটন রোডে নুরুল আমিন সাহেবের বাসায় ওদের জায়গা ছিল যেখানে মেয়েদেরকে থাকতে দিত। আর আমাদের চেষ্টা ছিল যে ওদেরকে সরকারের মাধ্যমে ট্রেনিং দেওয়া যায় কি না, তো তারা চাকরি পেতে পারে, কারণ কেউ তো ওদেরকে রাখবে না। আর যখন লিমা ইব্রাহিম আপা যখন কাজটা শুরু করলো, খুঁজে খুঁজে বের করা যে নির্যাতিত মেয়েরা কোথায় আছেন, তাদের জন্য কি করা যায়, তখন কিন্তু কেউ রাজি হয়নি, মা বাবারা রাজি হয়নি তাদেরকে রাখতে। তো আমরা একটা দায়িত্ব নিলাম যে ওদেরকে বাসায় খুঁজে বের করবো। তো ওখানে বেগম সুফিয়া কামালের একটা জায়গা ছিল এসকেটন রোডে, ওখানে রাখা হতো। জি, ওখানে আমি যেতাম ওদের কাছে কথা বলতে। নীলিমা ইব্রাহিম, সুফিয়া কামাল, কিছুটা মালেকা খানও হয়তো যুক্ত ছিলেন। মালিকা খান ছিলেন, মালিকা বেগমও ছিল, মালেকা বেগম মহিলা ছিল, পরিষদের মহিলা মেয়েরা ছিল। পরিষদ ছিল। নীলিমা ইব্রাহিমের দুটো বই আছে, আমি বীরাঙ্গনা বলছি, ওগুলো এখন ইংরেজিতেও অনুবাদ হচ্ছে। আপনি আইন ও সালিশ কেন্দ্র করলেন, মনে আছে? করেছি, কিন্তু কেন বা করলাম, কোনো কী ঘটনা ছিল সেটা আমার মনে পড়ছে না, আমি জানি না আপনার জানা আছে কিনা। এটা আসলে কি একটা ঘটনা ঘটলো যাদের জন্য আমরা কিছু করতে পারিনি তাদের জন্য। তারপরে আমরা বললাম যে হ্যাঁ, বিশেষ করে এটা তখন এরশাদ আমাদের আন্দোলন ছিল। জি, আর অনেক আমরা প্রেস ক্লাবে যেতাম আন্দোলন করতে, মিছিল টিছিল করতে। তো ওখানে আমির ইসলাম সাথে দেখা হতো, জাস্টিস সুবহান ছিলেন, আর দু একজন ছিলেন, জি, আবেদ ভাই ছিলেন, আর কে কে ছিল জানি না। তো ওখানে আমরা ভাবলাম যে আমরা শুধু কেস করে আসছি, এটা আমির ইসলামের কথা, শুধু কেস করব আর শাস্তি পাবো কি পাবে না ও অপেক্ষা করব, আমরা অন্য কিছু করি না কেন, সালিশের কাজ কেন করি না, তাহলে নারীরা যখন নির্যাতিত হচ্ছে তাদের একটু সাহায্য করা যায়। তো এইভাবে আইন সালিশ শুরু হলো। আচ্ছা আপা, আপনার জামদানি বিষয়ে উৎসাহ হলো, এবং আপনি খুব সুন্দর আপনার গবেষণা বই আছে যে ব্রিটিশ আমলে বা তারও আগে আমাদের যারা তাঁতি ছিল তাদের কি অবস্থা, এখন যারা কাজ করছে তাদের কি অবস্থা, আপনার মনে আছে এই বিষয়ে আপনার গবেষণা আছে? এটা খুব বেশি মনে পড়ছে না, আমি জানি আমি কাজ শুরু করেছিলাম এইভাবে, যে কোথা থেকে শুরু হলো আমি ঠিক জানি না, কিন্তু অনেক শিল্পাচার্য জয়নুল আবদিন, প্রফেসর রাজাক, এদের সাথে ঘুরতাম অনেক। আর তো প্রফেসর তোফায়েল আহমেদ, উনি তো একটা বইও লিখেছেন এটার উপরে। আর মোহাম্মদ সাইদুর বাংলা একাডেমিতে যিনি ছিলেন, উনি অনেক গবেষণা করেছিলেন তাঁতের উপরে, বাংলা একাডেমিতে করেছেন রিসার্চ গবেষণার কাজ। তো আমি ওদের সাথে অনেক ঘুরেছি বাংলাদেশে, পুরো বাংলাদেশে অনেক গ্রামে গ্রামে গেছি, কোন এলাকায় কী হয়। তার আগে কিন্তু মানুষ জানতো না, যে যেমন জামদানি আছে কি টাঙ্গাইল আছে, তারা বুঝতে পারতো না টাঙ্গাইল এখানে কি ইন্ডিয়াতে, এমনি পুরানো কথা ছিল ওদের জন্য, নতুন কথা ছিল, বুঝতে পারলো না যে কোথায় টাঙ্গাইল কোথায় আর জামদানি কাপড় কোথায় হয়। সে তো ফাইনালি আমরা ঘুরে ঘুরে মাপ চিত্রতে দেখালাম যে কোথায় কি হচ্ছে সেটা। এখান থেকে আমার শুরু হলো কাজটা, আর ইন্টারেস্ট হলো জামদানিতে দেখার জন্য যে কোথায় হয়। তো আমরা ওই নৌকাতে চলে যেতাম, নৌকাতে নদীতে যেতাম ওই ডেমরা দিকে, ওখানে একটা গ্রাম ছিল যেখানে অনেক তাঁতিরা থাকতো, ওদের সাথে কথাবার্তা বলতাম যে কীভাবে এটাতে এসছে, তারা নিজের গল্পের মাধ্যমে নিজের কাহিনী বলেছে। খুব সুন্দর, খুব ভালো কাজ হয়েছে। তারপরে তো ওটা নিয়ে তো অনেক কাজ হলো, অনেকেই কাজ করেছে। এমনিতে আপা দেখলাম আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটার মধ্যে একটা সেকুলারিজম নিয়েও একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন। পৃথিবীতেও এগুলো না,
সারা পৃথিবীতে গণতন্ত্র আমি দেখি নেমে যাচ্ছে, দ্য স্ট্যান্ডার্ড অফ ডেমোক্রেসি ইজ ফলিং। তারপর সেকুলারিজমও তো মনে হয় আমাদের আশা ছিল অনেক সুন্দর পৃথিবী হবে। আপনার কি মনে হয়? আশা করি টিকে থাকবে, চেষ্টা করে যেতে হয়। আন্দোলন তো কোনোদিন শেষ হয় না, চলতে থাকে। বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখেন? এখন তো সরকার শুধু চেঞ্জ হয়, একটা সরকার যায় একটা সরকার আসে, কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি যে মানুষ কিভাবে পরিবর্তন হচ্ছে কিনা, তাদের কিভাবে জীবনের মধ্যে কত পার্থক্য আসছে সেটা বুঝতে হবে, কিভাবে একসাথে কাজ করতে পারে। তারপরে নারী পুরুষের প্রশ্নগুলি থেকে যাচ্ছে, কারণ নারী পুরুষের অনেক কথা হয় যে এখন নারীরা স্বাধীন আছে, বাট আসলে আমরা কি স্বাধীনতা দেখছি? বাইরের রাস্তার বাইরে যাওয়ার কি আমরা তাদেরকে একা যেতে পারছি কি? আপনি তো ব্রিটিশ আমল দেখেছেন অল্প কয়েকদিনের জন্য হলেও, 36 থেকে 47, বেশি না, 7-8-9 বছর। তারপর পাকিস্তান আমল দেখেছেন, অখণ্ড ইন্ডিয়া দেখেছেন, ব্রিটিশ ইন্ডিয়া, জন্ম ওই পারে, তারপরে 71 দেখলেন, বাংলাদেশ হলো। ধীরে ধীরে একটা অগ্রসর তো হয় নাকি? অগ্রসর তো নিশ্চয়ই হয়, কিন্তু কোন দিকে হচ্ছে এটা বুঝতে হবে, কারণ অনেক উপরে থেকে চাপ আসে। এখন আমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা শুধু চিন্তা করি যে নির্বাচন হবে, নির্বাচনের একটা দল আসবে আরেকটা দলের চাপিয়ে দিব। তো এখন বর্তমানে আওয়ামী লীগকে চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্য দল চলে আসছে, বাট কাজটা তো এক ধরনের কাজ করছে। তো আসলে আমরা গণতন্ত্রের অর্থটা বুঝতে হবে, অর্থ বা কতটুক মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারছে, কতটুক মানুষ কথা বলতে পারবে, কি কথা বললেই জেলে ঢুকে যাবে, সেটা বুঝতে হবে আমাদেরকে, কারণ নাহলে ভয়ে ভয়ে কাজ হবে না। আমি তো বলি যে গণতন্ত্রের একটা লিটমাস টেস্ট হচ্ছে একজন মানুষও যদি থাকে, মাইনরিটি একা, ওনাকে আমরা কতখানি কথা বলতে দিচ্ছি। এক্স্যাক্টলি, তো সেটা আমরা দিচ্ছি কি দিচ্ছি না আপনি বলেন। সেই তো। আবার আপনি বলছিলেন, আপনি তো নারী অধিকার নিয়ে, নারীর মর্যাদা নিয়ে অনেক কাজ করেছেন, যে সভা সমিতিগুলি দেখছি, ঐক্যমত্য কমিটি, অমুক কমিশন, যখন ছবিটা ছাপা হয় পত্রিকায় দেখা যায় যে 40 জন পুরুষ, হয়তো একজন মাত্র নারী দাঁড়িয়ে আছে পার্লামেন্টে। এটা ওই যে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছিল, তারা মিটিং টিটিং শেষে শেষ দিন একটা ছবি তুললো। সেই ছবিতে দেখেই সবাই পুরুষ, 40 জনের মতো পুরুষ, একজন শুধু নারী। বা এটা শুধু যে মানে এটা একটা উদাহরণ মাত্র, অন্য যে কোনোখানে আমরা, এমনকি আমাদের পত্রিকা অফিসেও যখন আমরা একটা মিটিং করি, আমরা দেখি যে 10 জন হয়তো ছেলে, 2 জন হয়তো নারী। আসলে তো এখনো নারীদের আরো অনেক দূর যেতে হবে। অনেক দূরে কোথায় যাবে, চাপানো হচ্ছে। তো নারীরা তো রেডি আছে যেতে, কিন্তু তাদের উপরে অনেক চাপ পড়ে যে তোমরা এটা করবে না, এটা নারীদের কাজ না, সবসময় পুরুষের সামনে থাকছে। আর সংখ্যার ব্যাপারে আছে যে 2 জন নারী থাকলেও, বেশি নারীরা থাকলেও কথা বলে না, কথা বলে পুরুষরা। আপনি জামাতের কথা যদি শোনেন, আমরা যখন জিজ্ঞেস করি যে মেয়েরা কেন নেকাব পড়তে হয়, মেয়েদেরকে ছেড়ে দেন রাস্তায় যেতে, না আমরা বলছি না, তারা নিজের করছে। তো এত বেশি চাপ আসছে নারীদের উপরে যে তারা মুখ খুলতে পারছে না। তো সেটা নিয়ে আমাদের, এটা তো নারীদের আন্দোলনের মাধ্যমে এটা কিছু করতে হবে। আমি এমনি কাজ খুব কম করেছি, কিন্তু অনেক কিছু দেখেছি, বিশেষ করে বাইরের আন্দোলনের মাধ্যমে নারীরা কেমন করে বেরিয়ে আসছে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিভাবে কাজ করে এসছে। তো যেমন আমার মনে পড়ছে, স্বাধীনতার পরে মহিলা সমিতির একটা অফিস ছিল না এখানে বেরি রোডে, সেখানে মেয়েদের ট্রেনিংয়ের কোর্স হতো। তো তারা টাইপিং শিখতো আর বিভিন্ন ধরনের কাজ শিখতো, ওখান থেকে বেরিয়ে কিন্তু তারা ভালো অফিসের কাজ, চাকরি পেয়েছে, তারপর কথা বলতে পেরেছে। কিন্তু কথা বলার সময় সবসময় একটু ভয় ভয় থাকে যে পুলিশরা চাপিয়ে দিবে তার উপরে। তো
এটা আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে, গ্রহণ করতে হবে। আমি মাত্র আর দুটো প্রশ্ন করব। ভাগ্যিস। আচ্ছা, তিনটা করি। একটা হচ্ছে, এত সুন্দর বাংলা আপনি কেমন কেমন করে শিখলেন? অনেক আগে আমাদের, এটা আমার ক্রেডিট বলবো না, আমার শিক্ষকের ক্রেডিট। আমার টিচাররা ছিলেন, আমি আপনাকে যদি বলি, এত বিখ্যাত টিচাররা ছিল। ডক্টর মুজাফর আহমদ চৌধুরী, না আরেকজন ছিল, সরি নাম ভুলে যাচ্ছে, আনিসুজ্জামান ছিলেন একজন, জি। আর মঈনুদ্দিন কি ছিলেন, নাম মনে করছে না এখন। আচ্ছা, মুনিরের বাবা মুনির চৌধুরী। মুনির চৌধুরী, আরেকজন ছিল। 3-4 জন খুব ভালো শিক্ষক ছিল। মোজাফফর স্যার, আনিসুজ্জামান স্যার, মুনির চৌধুরী, এরকম শিক্ষক পেয়েছিলেন, সেই জন্য শিখেছেন। সেই জন্য সুন্দর বাংলা শিখলেন। খুব সুন্দর বাংলা। সুন্দর জানি না, খুব লেখাটাকে সুন্দর করতে বাংলা। পারি না এখন। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, এদের উদ্দেশ্যে যদি আপনি কোন একটা পরামর্শ হোক, উপদেশ হোক, কথা হোক বলতে চান, বলেন। এটা সবসময় প্রশ্ন করে যে আমি কিছু বলবো, অন্যদের জন্য বলবো, কিন্তু কথা হচ্ছে যে আমার জীবনের আর বর্তমান জীবনের অনেক পার্থক্য আছে। একসাথে তো তুলনা করা যায় না, কারণ আমরা একটু বোধহয় একটু আগে একটু শান্তিতে বেশি ছিলাম। এখন নিজের মধ্যে অনেক যুদ্ধ লাগছে। এখন কোন দল উপরে আসে, কোন দল উপরে এসে নিজের অন্যদের উপরে চাপ দিবে, এটাই বেশি মনে হয় করছে। তো আমার এখানে উপদেশটা তো বলবো না, আমি বলবো যে আমি দেখে যাই ছোট নতুন জেনারেশন কোন দিকে নিয়ে যাবে আমাদেরকে। আশা করি যে আমার দিকে নিয়ে যাবে না। আপনি কি নিজে ফেসবুক ব্যবহার করেন, মোবাইল ব্যবহার দেখি, করেন? মাঝে মাঝে দেখি। দেখেন, করেন। আচ্ছা, এটা হচ্ছে শেষ প্রশ্ন। বাংলাদেশ সম্পর্কে আপনার আশাটা কি? আপনি কেমন স্বপ্ন দেখেন? কি বাংলাদেশ চান? আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন? সত্যি কথা যেটা হবে কিনা আমি জানি না, বাট শান্তিতে চাচ্ছি। দেশের অনেক বিভিন্ন ধরনের লোক থাকে, এখন চকমারাও আছে, আমাদেরকে ভুলে যেতে হবে না। বিভিন্ন জাতির হ্যাঁ, লোক বাঙালি থাকে, যেমন আছে, তেমনি নারী আমাদের পুরুষ পাহাড়ি, আমাদের চাকমা, মারমা, সাঁওতাল, অনেকেই আছে। তারপর পার্থক্য আছে নারী পুরুষদের মধ্যে, হিন্দু, পার্থক্য মুসলিম, আছে। বৌদ্ধ, খ্রিস্টান, এটা আছে। আবার শহর, গ্রাম, চর, সুন্দরবন। হ্যাঁ, তো এটাকে স্বীকার করতে হবে কি কিভাবে একসাথে আমরা থাকতে পারি, কিভাবে উন্নতির দিকে আমরা যেতে পারি, দেখতে হবে। পড়াশোনা কতটুকু করতে পারে ছেলে মেয়েরা, এখন জানি না কি পরিস্থিতি আছে, দেখতে হবে। আপা, আপনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগলো, খুব সুন্দর বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জানি না কত ভুল করেছি কিনা। না না না, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ, আপনার কষ্ট করে এসেছেন। আমরা এতক্ষণ আমাদের প্রাজ্ঞজন, অগ্রজজন হামিদা হোসেনের কথা শুনলাম। তার কথা থেকে তার জীবনের গল্প, বাংলাদেশের গল্প, এই উপমহাদেশের ইতিহাসের অনেক কিছু আমাদের জানা হলো। নিশ্চয়ই এটা আমাদের চলার পথকে ঋদ্ধ করবে এবং ভবিষ্যতের বাংলাদেশকে সুন্দর করতে সাহায্য করবে। আপনারা সবাই ভালো থাকবেন।